স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। যশোর রোড স্বাধীনতা সংগ্রামের শোক আর গৌরবের নানা চিহ্ন নিয়ে আজও বাংলাদেশ ভারত প্রধানতম সংযোগ পথ। ৭১-এ পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা পেতে লাখো মানুষ এই সড়ক ধরেই ওপার বাংলায় ঠাঁই নেয়। আবার অনেক বীর বাঙালি এই পথ ধরে শত্রু শিবিরের হামলা করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে তাই সোনার হরফেই লেখা আছে যশোর রোডের নাম। আবারও অমরতা পেয়েছে ৭১-এর মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের কবিতায়। এসব নিয়ে আজকের আলোচনা সেপ্টেম্বর যশোর রোড। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কথাসাহিত্যিক শাহরিয়ার কবির, আছেন কবি নির্মলেন্দু গুণ এবং কথাসাহিত্যিক সৈয়দ মনসুরুল ইসলাম। স্বাগত আপনাদের। শাহরিয়ার কবির, অ্যালেন গিন্সবার্গ আসলে নতুন করে সারা বিশ্বকে এই যে আমাদের মুক্তিযুদ্ধকে জানিয়ে দিলেন, সেটা নিশ্চয়ই আমাদের যুদ্ধের একটা বড় অস্ত্র ছিল। নিঃসন্দেহে, কারণ আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হচ্ছে, এখন স্বাভাবিকভাবে পশ্চিমে যে প্রচারণাটা ছিল এটা ভারতের একটা ব্যাপার, এখানে অন্য কিছু নেই এবং গণহত্যা এগুলো অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। নানা রকমের তো বক্তব্য ছিল পাকিস্তানের যে অপপ্রচারগুলোর কারণে। যখন থেকে পশ্চিমের যারা গণপ্রতিনিধিরা, যারা আইনসভার সদস্যরা, সাংবাদিকরা যখন থেকে এটা কভার করা শুরু করলেন, এটা শুরু হয়েছে এপ্রিল মাস থেকে, এগুলো নিয়ে লেখালেখি শুরু হয়েছে। কিন্তু সেখানে তো মানুষ একটা খবরের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু গিন্সবার্গ যখন এটা লিখলেন, গিন্সবার্গ তখন এটা গুন্দাব ভালো বলতে পারবেন যে ৬০-এর দশকে গিন্সবার্গ শুধু আমেরিকাতে না, সারা বিশ্বের তরুণদের স্বপ্ন নায়ক। তার যে কবিতা হাউল বেরুবার পর থেকে, তো সুতরাং বিশ্বব্যাপী তার যে খ্যাতি এবং পরিচিতি, তিনি যখন এটা লিখছেন, এবং এটা আমি বলবো যে বাংলাদেশের গণহত্যার ভয়াবহতা এবং ব্যাপকতার একটা চলচ্চিত্রিক বর্ণনা। এই গানটা তিনি নিজের কণ্ঠে এটা গেয়েছেনও, সুর দিয়েছেন, তিনি গেয়েছেন। আমার যে মুক্তিযুদ্ধের গান, সেখানে আমি এটা ব্যবহার করেছি। তো সেটার সঙ্গে যে আমি যে ছবিগুলো, আমার আর কষ্ট পেতে হচ্ছে না, ছবিগুলো একটা একটা তার যে বর্ণনা, আমি একটার পর একটা শুধু ছবি, স্থির চিত্র সেখানে সাজিয়ে গেছি। তো এটা নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই যে গণহত্যার যে দিকটা, এর ভয়াবহতা এবং ব্যাপকতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে একটা অসাধারণ একটা কাজ করেছে। এবং এই কারণেই আমরা মুক্তিযুদ্ধের ৪০ বছর পর আমরা যে বিদেশিদের যে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য, গিন্সবার্গের এই কবিতাটার জন্য তাকে সেই সম্মাননা দেওয়া হয়েছে। আমরা একটু গুন্দার কাছে যাব। নীলবন্ধু গুণ, একটা এই গিন্সবার্গের সঙ্গে আপনি অনেক সময় কাটিয়েছেন এবং সেই স্মৃতিও লিখেছেন আমাদের সবার জন্য। আমরা খুব সংক্ষেপে জানতে চাইব যে সেপ্টেম্বর অন যশোর রোড লেখার সময়টা উনি আসলে তার চিন্তাভাবনা কি ছিল। ধন্যবাদ। আমি এই বইটা একটু দেখাই, যে বইটা আমি যে বইটা লিখেছি গিন্সবার্গের সঙ্গে, এবং এটা আমার এই ছবিটা কিন্তু আমার আঁকা গিন্সবার্গের ছবি। তো এইটার মধ্যে উপরে কবিতাটা আছে, সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড যে কথাটা মানে আপনি বললেন শুরুতে, যে আমাদের মুক্তিযুদ্ধে এর প্রভাবটা কীরকম পড়েছিল, সেই তাৎক্ষণিকভাবে কিন্তু কবিতাটা কিন্তু মানে এই বই থেকে দেখা যায় নভেম্বর মাসে উনি কবিতাটা লিখেছিলেন। কিন্তু তিনি এসেছিলেন, ভারতে এসেছিলেন আরও আগে, কিন্তু পরে মানে ভারত থেকে আমেরিকায় ফিরে গিয়ে তিনি কবিতাটা লিখেছেন। এবং আমাদের স্মরণে থাকা দরকার যে বব ডিলান, যিনি আর কি জর্জ হ্যারিসনের যে বাংলাদেশ কনসার্ট যেটার সঙ্গে যুক্ত ছিলেন আর কি, তার খুব ঘনিষ্ঠ বন্ধু। বব ডিলানে কিন্তু ওই গিন্সবার্গের যে কাব্যসমর কালেক্টেড পয়েমস, যে বইটা তিনি আমাকে উপহার দিয়েছিলেন আর কি, তো সেটার ভূমিকা লিখেছিলেন বব ডিলান। তো তারা, গিন্সবার্গ যদিও গায়ক নন, তিনি কিন্তু আমাকে গান সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটার উপর সুরারোপ করে একটা হারমোনিয়াম দিয়ে তিনি তার বাসায়, আমি আর নাসির আলী মামুন গিয়েছিলাম। তিনি ইনফ্যাক্ট, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনি বাংলাদেশের উপর যে কবিতা লিখেছিলেন, এটাই ছিল আমার তার সঙ্গে সংযোগ সূত্র। তিনি আমাকে সময় দিলেন আর কি, ১লা মেতে অনুষ্ঠানে, টমকিন্স পার্কের মধ্যে অনুষ্ঠান হয়েছিল। ওরা ১লা মে একটা জায়গাতেই সারা আমেরিকায় পালিত হয়। নীলবন্ধু গুণ, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই যে আমরা এই কবিতাটিকে গানের রূপ দিয়েছিলেন মৌসুমী ভৌমিক। উনি
আমাদের সঙ্গে আছেন, আমরা একটু তার কাছ থেকে অভিজ্ঞতা গিন্সবার্গ দিয়েছিলেন এবং তো কবি বললো যে তার নাকি আমরা একটা একটু long মৌসুমী view আছে। ভৌমিকের সঙ্গে কথা বলছি। মৌসুমী ভৌমিক, আমরা এখনকার প্রজন্ম আসলে গিন্সবার্গের কবিতাটি নতুন করে পেয়েছি সেটি আপনার গানে, এবং আপনার গানের মধ্য দিয়ে এখনকার প্রজন্ম আসলে এই যে মুক্তিযুদ্ধের একটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন যেটি গিন্সবার্গের লেখায় উঠে এসেছিল, মুক্তিযুদ্ধকে পরিচিত হতে পেরেছি, এইটি আপনি যখন গানে নিয়ে আসলেন, সুরে নিয়ে আসলেন, সেটি শুনলেই এক ধরনের বলা যায় যে যেন ওই সময়টা ফিরে যায়, যেটা শাহরিয়ার কবিরও বলছিলেন যে এটা যেন চলচ্চিত্রের মতো করে লেখা। এটার একটু প্রেক্ষাপটটা বলবেন যে কিভাবে এই গানটি আপনারা তৈরি করলেন? নমস্কার। এই গানটা তৈরির পেছনে আসলে আমাকে তারেক মাসুদের এই মুক্তির কথা ছবিতে এই গানটা ব্যবহার হয়েছে। তো তারেক আমাকে বলেছিল যে এই কবিতাটা দিয়ে বলেছিল যে তুমি যদি একটা গান এটা থেকে তৈরি করো। আসলে কবিতাটা থেকে কিন্তু একটা মেজর ডিপার্চার আছে এই গানটার ক্ষেত্রে, কারণ কবিতাটা অনেকটা বাইরে থেকে আসলে দেখা, মানে দৃষ্টিকোণের পার্সপেক্টিভের একটা তফাৎ আছে নিঃসন্দেহে। কারণ যশোর রোড আমার গান কিন্তু আসলে অনেক ভিতর থেকে, যশোর রোডের ভিতর থেকে উঠে আসা, আর সেটা যেটা তারেকের ছবির প্রয়োজনটা সেরকমই ছিল। আর সেপ্টেম্বর অন যশোর রোড পরিপ্রেক্ষিতটা কিছুটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ উনি 9ই সেপ্টেম্বর 1971-এ গিন্সবার্গ কলকাতায় ফিরে এসে তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ সীমান্তে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে রিফিউজি ক্যাম্প দেখে তারপরে ফিরে এসে এই কবিতা তার পরবর্তী সময় লেখা। এবং সেইটা উনি দেখছেন, ওনাকে যে বিষয়গুলো বিশেষ করে ওনাকে মানে ভাবাচ্ছে, আঘাত করছে, সেটা হচ্ছে দ্য কন্ডিশন, মানে স্কোয়ালার, এই যে সাংঘাতিক একটা দুর্দশা এই যে রিফিউজি ক্যাম্পগুলোতে, সেটা কিন্তু ওনাকে বিশেষ করে নাড়া দিচ্ছে। এবং উনি বাইরে থেকে দেখছেন বলেই এই ভয়াবহতাটাই কিন্তু বিশেষ করে এই ছবিগুলোর ভিতর থেকে বেরিয়ে আসে, যে millions of babies watching the skies, bellies swollen with big round eyes on Jasor Road, long bamboo huts, no place to shit but sand channel ruts. এই যে মানে পায়খানা নেই, রাস্তার ধারে দুধারে মানুষ রয়েছে, এগুলো দেখে millions of fathers in rain, millions of mothers in pain। এটার থেকে যশোর রোড আমাদের গানটা যেটা হলো সেটা হচ্ছে যে এটা একটা যারা চলছে তাদের গান হয়ে দাঁড়ালো। আমার মনে হয় যে এটার এই প্রয়োজনটা ছিল তারেকের ছবির প্রয়োজনে, সেটা প্রয়োজন ছিল, আমার নিজের প্রয়োজনেও ছিল, কারণ আমি ঠিক একটা কবিতাকে অনুবাদ করতে পারিনি, চাইও নি। আমার গান যতক্ষণ না সেটা হচ্ছিল, আমি ঠিক সেই গানটাকে আমার করে নিতে পারছিলাম না, সেই জায়গাটা ছিল আর কি। মৌসুমী ভৌমিক, আমরা এই গানটি যখন নতুন প্রজন্ম শোনে, এখনকার মানুষ শোনে, তখন তাদের প্রতিক্রিয়া কি হয়? তাদের কাছ থেকে কেমন আপনি প্রতিক্রিয়া পান? এখন আমি তো এই গানটা আমার বোধহয় দুটো গানের জন্য বিশেষ করে আমাকে মানুষজন চেনে, একটা এই গানটা, আর একটা আমার মনে হয় যে এই গানটা আমাকে একটা বিশেষ জায়গা অবশ্যই দিয়েছে, কারণ আমার খুব ভালো লাগে যখন আমার সম্পর্কে কথা আপনাদের ওখানে কাগজে লেখা হয় যে এপার বাংলা ওপার বাংলার শিল্পী, অর্থাৎ আমাকে দুটো জায়গায় যখন একটু জায়গা দেয়, হয়তো এই গানটা সেই জায়গাটা খানিকটা দিয়েছে। আর আমার বন্ধু মেঘনা গুহ ঠাকুরদা একবার বলেছিল যে ওর ক্লাসে নাকি ওরা 71 নিয়ে কথা বলছিল, তখন ওর একটি ছাত্র নাকি উঠে দাঁড়িয়ে বলে যে আমি 71কে জানি এই গানটা দিয়ে। ফলে এটা হয়তো শুধু ওর একার কথা বলেনি, আমার ধারণা এটা আসলে এটার একটা, আমার মনে হয় আমার নিজেরও সেটা হয় যে খুব একটা স্ট্রং ইমোটিভ কোয়ালিটি গানটার ভিতরে, টেক্সটটার ভিতরে, সেই ছবিগুলোর ভিতরে যেটা রয়েছে, সেটা আসলে আমাকেও সত্যি কথা বলতে কি নাড়া দেয়, এবং আমি বুঝতে পারি কেন মানুষকে নাড়া দেয়। এটা ঠিক আর 71-এর গল্প নেইও, এটা আসলে এই যে যুদ্ধ বা যুদ্ধের কারণে যে সব আমাদের যে মানে একটা
হিউম্যানিটির গল্প হয়ে দাঁড়ায় আর কি, ডিসলোকেশনের গল্প হয়ে দাঁড়ায়। সাধারণভাবে একটা যুদ্ধের তো কোনো শেষ নেই, 71-এ তো শেষ যুদ্ধ হয়েছিল, আর যুদ্ধ হয় না এমন তো নয়। এটা সেই জন্য বারে বারে যুদ্ধ আসে, যদি বারে বারে এই গানটার আসলে একটা হয়তো রেলেভেন্স তৈরি হয় আমার মনে হয়। মৌসুমী ভৌমিক, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে ফিরে যাব। যে অ্যালেন গিন্সবার্গ যে কবিতাটি লিখেছে, এটি অনেক দীর্ঘ কবিতা এবং আমরা হয়তো অনেকেই পুরো কবিতাটি পড়িনি, কিন্তু তারপরেও আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যখনই আমরা কথা বলি তখন কিন্তু এটা একটা কাব্যিক উপস্থিতি, ইতিহাসটাকেই যেন আমাদের সামনে তুলে নিয়ে আসছে এবং এতদিন পরেও সেই জন্য এটি খুবই প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও হয়তো শুধু আমাদের মুক্তিযুদ্ধ না, যেটা মৌসুমী ভৌমিক বলছেন, যেখানেই যুদ্ধ হবে সেখানেই বিরুদ্ধে একটা খুব শক্তিশালী বার্তা। সাহিত্যের দিক থেকে এটার অবস্থানটা আপনার কাছ থেকে জানতে চাইব স্যার। সাহিত্যের দৃষ্টিকোণটা আমি মনে করি যে শাহরিয়ার কবি যেভাবে বললেন চলচ্চিত্রের মতো একটা তুলে ধরছে, যে কোনো সাহিত্য পাঠকের কাছেও এই প্রধানত কিছু চিত্রকল্প নিয়ে আসছে, ছবির পর ছবি তুলে ধরছেন তিনি, এবং প্রত্যেকটা ছবির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরিষ্কারভাবে বিশ্বের সামনে তুলে ধরছেন, তার ঐতিহাসিক প্রেক্ষাপটটা তিনি নির্মাণ করছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিমুখী নীতি এবং তার নিজের দেশে এক ধরনের আচরণ এবং পৃথিবীর অন্য সব রাষ্ট্রের সঙ্গে তার যে একটা ভিন্ন আচরণ, এই বিষয়গুলি তিনি খুব আয়রনির সঙ্গে, খুব ব্যঙ্গ বিদ্রুপের সঙ্গে তুলে ধরেছেন, তীব্র ক্ষোভের সঙ্গে তুলে ধরেছেন। ফলে আমি একজন সাহিত্যের ছাত্র হিসেবে যখন এটি প্রথম পড়েছি, আমার কাছে মনে হচ্ছে যেন আমাকে স্পর্শ করছেন কিছু বাণী দিয়ে। আপনি খেয়াল করে দেখুন, শুরু করেছেন তিনি সংখ্যার হিসাব দিয়ে, মিলিয়ন্স, অসংখ্যবার তিনি মিলিয়ন্স কথাটা বলেছেন। ওই যে আমাদের 30 লক্ষ শহীদ হয়েছেন, লক্ষ লক্ষ, 10 লক্ষের মতো, 100 লক্ষ, মানে 1 কোটি উদ্বাস্তু ভারতে গিয়েছেন। এই বিষয়টা খুব পরিষ্কারভাবে তিনি তুলে ধরলেন এই সংখ্যার ভিতর দিয়ে। তারপর ধরুন যে চিত্রকল্প, সেখানে ওয়েট প্রসেশনস, এই বর্ষাকালের শেষ বর্ষা, সেপ্টেম্বর মাসে তো বর্ষা শেষ হয়ে যায়, কিন্তু বন্যার পানিটা থাকে, বৃষ্টি থাকে, এখন যেরকম হচ্ছে, সেখানে যে মানুষের দুর্দশা উদ্বাস্তু শিবিরগুলিতে, সেখানে হাসপাতালের কথা আছে, এই বিষয়গুলি তিনি অসম্ভব এক ধরনের কি বলা যায়, খুব সহানুভূতি দিয়ে ভিতর থেকে তিনি ছবিগুলি এঁকেছেন। একটা সময় মনে হচ্ছে জয়নুলের ছবির মতো, ওই যে দুর্ভিক্ষের ছবিটা ছিল, ঠিক সেরকম ছবি যেন তিনি দেখেছেন। উইথ এ মাদার স্কোয়াটস উইপিং অ্যান্ড পয়েন্টস টু হার সন স্ট্যান্ডিং থিন লেগ লাইক এল্ডারলি নানস, ছোট পাকাটে পা, সেই জয়নুল আবেদিনের সেই দুর্ভিক্ষের ছবির মতো। অর্থাৎ তিনি বাঙালিকে দেখেছেন, ঠিক আমি এটা ঠিক সমর্থন করছি না যে বাইরের দৃষ্টি থেকে তিনি দেখেছেন, একজন কবির একটা অন্তর্দৃষ্টি থাকে। তিনি যখন বাংলাদেশে এসেছেন, তিনি সেই বাঙালির দৃষ্টি দিয়েই দেখেছেন। হয়তো কিছু বাইরের দৃষ্টি তার ছিল, কিন্তু এই ধরনের যদি তিনি অনুভব করতে না পারতেন, হৃদয়ের সঙ্গে তিনি একেবারে সম্পর্কিত করতে না পারতেন, তাহলে এতখানি আবেগ তিনি প্রকাশ করতে পারতেন না। আপনি তার যে বিখ্যাত কবিতাটা হাউল নামে একটা কবিতা আছে, সেটা তিনি লিখেছেন তার সময়কার, তার প্রজন্মের মানুষকে পুঁজিবাদ যেভাবে ধ্বংস করেছে, সমরবাদ যেভাবে ধ্বংস করেছে, তার একটা চিত্র তুলে ধরেছেন। এবং সেটা নিষিদ্ধ হয়েছিল, অনেক কারণ আছে সেগুলির জন্য, কিন্তু সেখানে যে আবেগটা ছিল, ঠিক সেই আবেগেই তিনি ধরে রেখেছেন। কিন্তু এখানে তিনি ওই 4 লাইন করে এগিয়েছেন, মানে তিনি এক ধরনের ধারা বর্ণনা দিয়েছেন। খান মোহাম্মদ ফারাবি এটা দুর্দান্ত অনুবাদ করেছিলেন, ছন্দের অনুবাদ। আমি তো মনে করি যে অন্যতম শ্রেষ্ঠ অনুবাদ এই, তার ভিতরেও তিনি এই বিষয়টা ধরতে পেরেছেন যে একটা ক্রুদ্ধ মানুষ, কিন্তু তার কথাগুলি বলতে হবে পৃথিবীকে, জানাতে হবে, উচ্চস্বরে প্রতিবাদ করতে হবে, তার প্রতিরোধ তোলার একটা ডাক দিতে হবে, এই বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। তারপর দেখুন একই জায়গাতে আছে আপনার শিশুদের অবস্থান, শিশুরা গেছে রেশনের জন্য, সব লাফালাফি করতে তুলে ধরেছেন। তারপর দেখুন একই জায়গাতে আছে আপনার শিশুদের অবস্থান, শিশুরা গেছে রেশনের জন্য, সব লাফালাফি করছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের, রেশনে রুটি শেষ হয়ে গেছে। এটি যখন ঘোষণা দিল, বাচ্চারা বলছে হুররে, অর্থাৎ বাচ্চাদের তখন আর রুটির জন্য দাঁড়াতে হবে না, তারা খেলতে পারবে, কিন্তু ক্ষুধার্ত থাকবে এই কথাটা তাদের মাথায় আসছে না।
একটা বিপরীতমুখী চিত্রকে একটা জায়গায় নিয়ে আসছেন তিনি। এসে দেখিয়ে দিয়েছেন যুদ্ধের সময় শিশুরা শিশুই থাকে, কিন্তু সেই শিশুদের উপর যারা নিষ্পেষণ করে সেই পাশবিক শক্তিগুলি আন্তর্জাতিক সমর্থন নিয়ে এই শিশুদেরকে তার জীবনটাকে একদম কণ্টকিত করে তোলে। ফলে তিনি এই অভিযোগের তীর ছুঁড়েছেন এবং কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এই মার্কিন যত সমরবাদীদের, এবং সেখানে এত তির্যকভাবে তিনি কথাগুলি বলেছেন যে তোমাদের দেবদূতেরা কোথায়, তোমরা শিশুদের উপর বোমা ফেলছো, তোমাদের এখানে তো আসার কথা, ইউএসএইডের সেই রিলিফ কোথায়, ও তোমরা তো আছো এখানে নাপাম বোমা ফেলতে। অর্থাৎ পৃথিবীকে ধ্বংস করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমরবাদ, সেটিকে তিনি যেভাবে ধরেছেন এই দেশের উদ্বাস্তুদের কষ্ট দুঃখ, এবং আমি তো মনে করি যে বাঙালিদের যে ভিতরের যে একটা আবেগ মুক্তিযুদ্ধ নিয়ে সেটি তিনি ধরতে পেরেছেন, সেই বিষয়টা তার এই কবিতাতে এসছে। স্যার আমরা একটা বিরতিতে যাব, আবার কবিতার বিষয়টি ফিরে আসবো। শাহরিয়ার কবির, আপনার কাছে একটু জানতে চাইবো যে এতদিন পরেও এই যশোর রোডের নামকরণটা করবার জন্য আপনাদের আদালতের কাছে যেতে হলো, এটার প্রেক্ষাপট এবং এটা আসলে কি বার্তা দেয় আমাদের জন্য, যে এই জন্য যে আমাদেরকে আদালতের আশ্রয় নিতে হলো। আমরা একটা বিরতির পরে আপনার কাছে আসবো। আজকের বাংলাদেশে যাচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। শাহরিয়ার কবির, যশোর রোডটা যেটা, যে সত্যিকারের রোড যেটার কথাই এই কবিতায় উঠে এসেছে, সেটি নিয়েও আপনাদেরকে আদালতের কাছে যেতে হয়েছে এবং নামকরণটা পরিবর্তনের জন্য, এইটার একটু প্রেক্ষাপটটা জানতে দেখুন, চাই। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে আমরা একটা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবং স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন ৭৫-এ নৃশংসভাবে হত্যা করলো, তারপর থেকে বাংলাদেশ প্রায় পুরোটা সময়, বেশিরভাগ সময় বাংলাদেশ শাসিত হয়েছে স্বাধীনতা বিরোধীদের দ্বারা। এবং ফলটা কি হয়েছে, তারা যখন ক্ষমতায় ছিল তারা স্বাধীনতার যা কিছু সমার্থক, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে ইতিহাসের সঙ্গে সব কিছুকে তারা ধ্বংস করবার চেষ্টা করেছে। এবং তারই একটা ধারাবাহিকতা যেটা হচ্ছে যে যশোর রোড, এটা তো একটা ঐতিহাসিক একটা তো নাম, এটাকে করে দেওয়া হলো সে কুখ্যাত রাজাকার খানে সবুরের নামে। মুসলিম লীগের প্রধান ছিলেন তিনি, পাকিস্তানি হানাদার বাহিনীর একজন অন্যতম দালাল এবং ছিলেন ৭১ গণহত্যার অন্যতম প্ররোচক। তো এইটা নিয়ে আমরা কিন্তু দীর্ঘকাল ধরে, আমরা প্রথমে ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে যখন খুলনা জনসভা করলাম, এটা এখন না, বহু আগে মুনতাসির মামুন খুলনা হাদিস পার্কের জনসভায় খুলনাবাসীকে ধিক্কার দিয়েছিলেন, তিরস্কার করেছিলেন যে আপনাদের লজ্জা লাগে না, আপনারা এরকম একটা রাজাকারের নামে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়কটি এই অঞ্চলের গোটা এলাকার, ওখানে যশোর থেকে একেবারে থেকে শুরু করে বনগাঁ থেকে বেনাপোল থেকে শুরু করে পুরো তো খুলনা পর্যন্ত, তো এই রাস্তাটার নাম এরকম হয়েছে। কিন্তু না, তারা ওখানে মেয়রকে বলা হয়েছে, কেউ এটা পরিবর্তন করেনি। তারপর আমাদেরকে আদালতে শরণাপন্ন হতে হলো, এবং তারপরও কিন্তু এটা সরানো হয়নি। সর্বশেষ যখন এটা দ্বিতীয়বার আদালতে যখন দ্বারস্থ হলাম, তখন আপনার কাগজে দেখেছেন আমাদের নির্মূল কমিটির ছেলেরা গিয়ে আদালতের রায় অনুযায়ী সমস্ত জায়গায় যতগুলো নাম পেয়েছে সবুর খানের নাম সেটা ভেঙে দিয়েছে। এখন এটা আবার যশোর রোড নাম হবে। না হলে তো এই প্রজন্মের কাছে তো ওই যে আবেদনটা যেটা, আচ্ছা তারা জানতে চাইবে যে যশোর রোড কোনটা, আমরা তো জানি এটা খানে সবুর রোড, যশোর রোড কোথেকে আসলো, এই বিকৃতিগুলো তো হয়েছে। তো সেটা আমাদের বারবারই কিন্তু এর জন্য আমাদের আদালতে শরণাপন্ন হতে হয়েছে। আমি এখানে ওই মৌসুমীর কথার সূত্র ধরে একটা কথা বলতে চাইছি, তারেক মাসুদের যে বিষয়টা, এই কৃতিত্বটা কিন্তু তারেক মাসুদকে দিতে হবে, যে গানের ব্যাপারটা এইটা নিয়ে তারেক মাসুদ যখন গিন্সবার্গের সঙ্গে যখন দেখা করেন এই কবিতার ব্যাপারটা নিয়ে, তার যখন মুক্তির কথার প্রস্তুতি নিয়েছিলেন, তারেকের আমার দীর্ঘ সাক্ষাৎকার রয়েছে আমার মুক্তিযুদ্ধের গান ছবিতে। তো তারেক বলছিলেন যেটা, যে গিন্সবার্গ বললে যে আমি নিজেই সুর করেছি, এবং সেটা একটা এলপিও বেরিয়েছিল তখন। তো তারেক বললো যে কি ওইটা তাকে গিন্সবার্গ তাকে ওই এলপিটা প্রেজেন্ট করেছেন। তো গিন্সবার্গের ওই যে সুর যেটা গুন্দা বললেন, যেটা যে আসলে গিন্সবার্গ তো গায়ক ছিলেন না, তার গানের গলা ছিল না, আবেগ ছিল। তো তারেক বললো যে আমার মনে হয় না আমি ছবিতে তার অরিজিনাল ভয়েসটা আমি ব্যবহার করতে পারবো, আমি ভেবেছি এটা মৌসুমীকে দিয়ে একটা নতুন গলা একে দিয়ে গাওয়াবো। তখন আমি তারেককে বললাম, তারেক তাহলে গিন্সবার্গের অরিজিনাল গলাটা আমি আমার ডকুমেন্টারিতে ব্যবহার করবো, ডকুমেন্টেশনের জন্য এটা জরুরি। গিন্সবার্গ শুধু তার যে আবেগের ব্যাপারটা দেখুন, লিখেই শেষ করেননি। যিনি গান জানেন না তিনি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে তিনি সেটাকে সুর করে গান গেয়েছেন, এবং সেটা এলপি আকারে বেরিয়েছে। এইখানে তারেকের যে কৃতিত্বটা, গিন্সবার্গকে নতুন করে যে
তুলে ধরা আমাদের দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষ এবং সারা বাংলা ভাষাভাষীদের কাছে এই কৃতিত্বটা তারেককে দিতে হবে। অবশ্যই মুক্তির কথা ছবিটিতে আসলে এটা খুব চমৎকারভাবে এসেছে এবং সেখান থেকেই নতুন প্রজন্ম আবার নতুন করে যশোর রোড, এবং সবচেয়ে যশোর রোডের যেটি স্যার বলছিলেন যে এটা এত মানে মানবিক আবেদন সম্পন্ন এবং এটা একটা এত ডিটেইল, এই জিনিসটা দিয়ে কিন্তু সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের একটা টেল, যেটা মানুষের যে দুর্দশা, সেটা খুব সফলভাবেই চলে এসেছে। আমি তো ছবি বানাই, আমার মনে হয়েছে এটা একটা চিত্রনাট্যের মতো, যে দৃশ্যর পর দৃশ্য একটা কবিতার ভাষায় তিনি বর্ণনা করে যাচ্ছেন। একবার চিত্রনাট্য, অসাধারণ একটা কাব্যিক চিত্রনাট্য এটা। নীলমণি গুণ, আপনার কাছে আবার ফিরে আসতে চাই যে গিন্সবার্গ কিভাবে বাংলাদেশে বা ওই সময় কলকাতায় আসলো, আমরা সেটাও জানতে চাই, কারণ তখন তো প্রচারণাটা বরং বিরুদ্ধ ছিল। এই প্রচারণার মধ্যে উনি নিশ্চয়ই বন্ধু বান্ধবের কাছ থেকে তথ্য পেয়েছেন বা অন্য কোনো ভাবে। এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের উল্লেখ আছে কবিতাটির মধ্যে, এবং সুনীল গঙ্গোপাধ্যায় তাকে যশোর রোডে নিয়ে আসছিলেন বন্যা সীমান্ত এলাকাগুলোতে আর কি দেখার জন্য। গিন্সবার্গ এর আগেও ভারতে এসেছিলেন। শাহরিয়ার কবির শুরুতে বলেছেন যে গিন্সবার্গের একটা বিশ্বব্যাপী প্রভাব ছিল ইয়াং জেনারেশনের উপর ইন 60s, আর্লি 60s। তাকে প্রথম বাংলাদেশের বাংলা কবিদের সঙ্গে ইন্ট্রোডিউস করেছিলেন বুদ্ধদেব বসু। ওই তার উপর প্রথম প্রবন্ধ লিখেছিলেন বিট বংশের বিট জেনারেশন আর কি। তো আমরা কিন্তু গিন্সবার্গের কবিতার সব পেঙ্গুইন সিরিজ বেরোতো 60s-এ, সেগুলো আমরা পড়েছি। আমাদের কাব্যজীবনের শুরুতেই কিন্তু গিন্সবার্গ আমাদের উপর একটা প্রভাব বিস্তার করেছিল। তার সঙ্গে কোনোদিন দেখা হবে আমাদের এই মুক্তিযুদ্ধে, তিনি এত সুন্দর একটি দীর্ঘ কবিতা লিখবেন, 152 লাইনের কবিতা। আমরা যারা মানে তখন কবিতা লিখি, তারা কিন্তু এত দীর্ঘ আবেগকে নিয়ে কোনো কবিতা রচনা করি নাই। কিন্তু গিন্সবার্গ একটা অবিশ্বাস্য আবেগ নিয়ে, মৌসুমী যারা বলছে তার ভেতর থেকে আবেগটা আসে। মুক্তিযুদ্ধের উপর সবচেয়ে দীর্ঘতম কবিতা হচ্ছে এইটাই। সুতরাং এখানে আবেগ এবং একই সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রকে মানে ব্যঙ্গ এবং বিদ্রুপ যেটা বলছেন আর কি, সেভাবে করা হয়েছে। ভিয়েতনামের প্রসঙ্গটাও নিয়ে আসছেন তিনি, যে ভিয়েতনামে তুমি কি করছো, হ্যাঁ ইত্যাদি। হ্যাঁ, তো এই কবিতাটির সঙ্গে ইয়ের যে মানে বাংলাদেশের সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়ের উল্লেখ যেহেতু আছে, সেটা আমরা ধরেই নিতে পারি যে, এবং পরে তথ্য মানে তিনি বলেছেন যে সুনীল আমাকে নিয়ে গেছিলেন যশোর রোডে। তো আপনি শাহরিয়ার কবি যারা বলছেন খানে সবুরের রোডের নামটা এখন হাইকোর্টের নির্দেশে পাল্টানো হয়েছে, কিন্তু এই জেনারেশন যখন আমাদের এই জাতীয় সংসদের পাশ দিয়ে হাঁটবে যাবে, পথের পাশে যখন দেখবে খানে সবুরের কবর, ঢাকাতে এত সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সংসদের মধ্যে, তখন তার তো আবার একটা প্রশ্ন আবার গুঞ্জাটা সরাতেই হবে। কারণ হাইকোর্টের নির্দেশ হচ্ছে যত জায়গায় আছে এই সমস্ত স্থাপনাগুলো রাজাকার এবং এদের পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী, সবগুলো সরিয়ে ফেলতে হবে। এইবার হয়েছে কি, এইবার আমি মাত্র কিছুদিন আগে এই গত 28 তারিখে একটা অনুষ্ঠান ছিল বেনাপোলে আর কি, বহুদিন পরে বেনাপোলে। এখন তো অনেকদিন যাই, বিমান পথেই যাতায়াত করি, এই পথে সড়ক পথে যাতায়াত হয় না। এখন এই পুরনো চিত্রটা কিন্তু বেনাপোলের ওই পারের গাছগুলি দেখলে মনে পড়ে। হ্যাঁ, কিন্তু আমাদের এই পারের গাছগুলি অনেক কেটে ফেলেছে, গাছ অনেক মানে চেনা যায় না। তো এর মধ্যে একটা ভালো দিক হলো যে ওখানকার যে মেয়র, তিনি এটাকে বলেছি আমি যে বঙ্গবন্ধুর একটা মুরাল করেছেন 20 ফুট উঁচু। অর্থাৎ ভারত থেকে যারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে, তারা প্রথমেই বাংলাদেশের জাতির জনকের একটা বিরাট ছবি দেখবেন, তিনি হাত তুলে মানে স্বাগত জানাচ্ছেন। আবার তারা যখন ফিরে যাবে তখন দেখবে রবীন্দ্রনাথ এবং নজরুলের ছবি পাশাপাশি, মানে সেটাও 20 ফুট একটা মুরালের ভিতরে এটা করেছে। তো সেই দিক থেকে ভালো, মানে এটা নতুন একটা মানে ইতিহাসের এই স্বাক্ষর সেখানে আমরা পাবো। কিন্তু সেই গাছগুলো এখন এই ছবিটা দেখে মনে পড়ছে যে এই ছবিটা এখন আর মানে এই পাত্র হয়ে গেছে। স্যার, আপনার কাছে ফিরে আসবো একটা বিরতির পরে, যে এখনকার আবেদনটা কি এই নতুন প্রজন্মের কাছে, এই কবিতা কিভাবে মুক্তিযুদ্ধকে প্রকাশ করছে, এবং নিশ্চয়ই আগামীতেও এটি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটা বিরতির পর আপনার কাছে আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটি কাগজ, আরেকবার দেখছেন আজকের বাংলাদেশ। সৈয়দ মঞ্জুর ইসলাম,
এখনকার সময়ের জন্য এই কবিতাটির আবেদন সম্পর্কে জানতে চাই। অনেকগুলি। প্রথমত আমাদের যারা তরুণ, এদের অনেকে কিন্তু মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধে যে আমাদের যে একটা অর্জন মহিমা, সেটিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ফলে এই কবিতাটা পড়লে তারা বুঝতে পারবে ৭১ সালে যুদ্ধ হয়েছিল, একটা বিভৎস যুদ্ধ হয়েছিল, সেখানে চরম মানবিক মূল্য আমাদের দিতে হয়েছে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে। একজন বিদেশি কবি এখানে এসে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আমাদের সহানুভূতি জানিয়েছেন। এর মধ্য দিয়ে আমাদের যে একটা অতীত, সে অতীতে আমরা একবার ফিরে যাব, সেটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয়। শাহরিয়ার কবি যেরকম বললেন যে সব কিছুই তো নাম নিশানা ভুলে ফেলা হয়েছিল, সেগুলিকে আবার পুনরুদ্ধার করতে হবে আমাদের, সে ঐতিহ্যটা ফিরিয়ে আনতে হবে, সে মহিমার জায়গাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয় হচ্ছে, এই কবিতাটা কিন্তু মৌলিকভাবে যুদ্ধবিরোধী একটা কবিতা এবং মার্কিন আগ্রাসন নীতির প্রতিবাদে তিনি এটা লিখেছেন। মার্কিনিরা যে কোনো না কোনোভাবে এই যুদ্ধের সঙ্গে জড়িত নেতিবাচক একটা বিষয় থেকে তিনি সেটা উল্লেখ করে দিলেন যে তোমরা বিশ্বের মুরলীপনা করছো, কিন্তু বাংলাদেশের যে এত দুঃখ দারিদ্র কষ্ট হচ্ছে, সেখানে তোমাদের আঙ্গুল তোমরা তুলছো না। প্রকারান্তরে তারপর মার্কিনীদেরকে তিনি অভিযুক্ত করলেন যে তোমাদের বিলাসী জীবন, তোমরা মাদার ওশিনে তোমরা বিয়ারের বোতল ফেলে দিচ্ছ হাজার হাজার, তোমাদের এই যে উচ্ছিষ্ট তোমরা এত খাচ্ছ তোমরা, যখন এইখানে মানুষ না খেয়ে রাত্রেবেলা শিশুরা ক্ষুধায় কাঁদবে, তখন তোমরা পোস্ট রক নিয়ে বসবে, রোস্ট নিয়ে বসবে খাওয়ার জন্য। তো এই যে মার্কিনীদের দ্বিমুখী নীতি এবং তাদের যে বিলাসী জীবন, প্রকারান্তরে তিনি মানবতাবাদকে তুলে ধরেছেন। আমাদের সময় সেটা ঘাটতি দেখা দিচ্ছে। এই অন্তত সেই বিষয়ের জন্য আমাদের কবিতার কাছে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যারা এই কবিতাটা পড়বে, তারা শুধু মাটি ও মানুষকে আবার নতুন করে ভালোবাসতে শিখবে না, ইতিহাসকে আবার নতুন করে ইতিহাসের কাছে আবার বিশ্বস্ত হতে শিখবে না, শুধু তাদের একটা বৈশ্বিক দৃষ্টি অর্জিত হবে যে বিশ্বের কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়গুলি ব্যাখ্যা করা। তার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে পারি এই বিশ্বে কেন যুদ্ধগুলি হচ্ছে, কারা সেই যুদ্ধ করাচ্ছে, তাহলে একটা প্রতিবাদ তৈরি হবে মানুষের ভিতর থেকে। যে প্রতিবাদটা এই কবিতাটা পড়ে ৭১ সালে অনেক মার্কিনীদের ভিতর তৈরি হয়েছিল। আর শেষ কথাটা হচ্ছে যে এই যে আমাদের জীবনযাত্রা, একটা ছন্দে আমরা চলে যাচ্ছি, যে ছন্দটা একেবারেই আমাদের জীবনের সঙ্গে মেলে না। তিনি সেখানে দেখাচ্ছেন যে সচ্ছল পরিবারগুলি ছিল, যে পিতা সন্তানদের খাদ্য দিতে পারত, যে মাতা তাদের সুরক্ষা দিতে পারতেন ঘরের ভিতর, সমস্ত ওলট পালট হয়ে এখন এই পরিবারগুলি একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, যেখানে তাদের এমনকি পায়খানা করারও কোনো সুযোগ সেখানে নেই। রোগবালাই তো দূরের কথা, তাদের যে জীবন নির্বাহ করছে সেটাই একটা বিস্ময়ের মতো তার কাছে। এটি আমাদেরকে নাড়িয়ে দেয়। কিন্তু আমরা খুব স্বাভাবিক জীবনযাপনে খুব অভ্যস্ত হয়ে গেলে আমরা একটা স্বার্থপরতার দিকে চলে যাই। এই কবিতাটা আমাদের স্বার্থপর হতে মানা করছে, বিবেক জাগাতে হবে। একটা জায়গায় তিনি বলছেন, রিং ইন দ্য কনশাস অফ আমেরিকান ব্রেইন। আমেরিকার ব্রেইনের ভিতরে, কনশাসের ভিতর, সচেতনতার ভিতর আঘাত করতে হবে। অর্থাৎ বিবেককে এমনভাবে জাগাতে হবে যে সমস্ত পৃথিবীর মানুষকে আমরা যেন ভালোবাসতে পারি। এটি শুধু একটা দেশের ভিতর সীমাবদ্ধ দৃষ্টিকোণ থেকে তিনি লিখেননি। তিনি লিখেছেন এই মানুষগুলিকে বিশ্বের মানুষ হিসেবে দেখতে হবে। এখন যে ইউরোপে যাচ্ছে শরণার্থীরা, আমি তো মনে করি শরণার্থীদের জন্য এই কবিতাটা একেবারেই খাঁটে। যে এখন দরজা বন্ধ করা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বুলগেরিয়ার সে দেখলাম একটা বুদাপেস্টের বোধ হয় একটা রেল স্টেশন, তাকে তারা বন্ধ করে দিল। কেন? খুলে দিচ্ছে, এখন খুলেছে। কিন্তু তারপর আইসল্যান্ডের 11,000 বাড়িতে আশ্রয়ের জন্য দরজা খুলে দিয়েছে। তার বিপরীতমুখী অনেক চিত্র আমরা দেখতে পাই। এই কবিতাটা পড়লে বোঝা যায় এই যে যারা উদ্বাস্তু শিবিরে ছিল, তাদের জীবন সবসময় সেরকম ছিল না। তারাও একসময় সম্পন্ন ছিল, তাদেরও আনন্দ ছিল জীবনে। এখন সেটি নেই যুদ্ধের কারণে। যেই যুদ্ধ তোমরাই তৈরি করেছো, আবার সেই ইউরোপের শরণার্থীদের যুদ্ধগুলি ওরাই তৈরি করে দিয়েছে। এদের যাপিত জীবন, আনন্দময় জীবনকে ছেড়ে তারা ভূমধ্য সাগরে দিয়ে যাচ্ছে সেখানে আশ্রয় নিতে, এবং তাদের দরজাটা বন্ধ করা উচিত হবে না। যদি ওই দেশের রাষ্ট্রনায়করা কবিতাটা পড়েন, তাহলে তারা বুঝবেন এই কাজটি একটা গর্হিত কাজ। এটার সঙ্গে আমি একটু যোগ করতে চাইছি যে প্রাসঙ্গিকতার কথা, যে বাংলাদেশের গণহত্যাকে কিন্তু এখন এটাকে বলা হয় এটা ফরগটেন জেনোসাইড। পশ্চিমা বিশ্ব কিন্তু এটাকে স্বীকার করে না গণহত্যা হিসেবে, এবং আমরা
গত 10 বছর ধরে বিশ্বব্যাপী একটা প্রচারাভিযান চালাচ্ছে 71 ঘাতক দালাল নির্মূল কমিটির তরফ থেকে, যে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা ওই বিবরণগুলো আনছি, ন্যারেটিভসগুলো আনছি, যে তখন যারা সাংবাদিকরা এসেছিলেন, লেখকরা এসেছিলেন, বুদ্ধিজীবীরা এসেছিলেন, আইন প্রণেতারা এসেছিলেন, এই গণহত্যাকে কিভাবে দেখেছেন, কিভাবে তার বিবরণগুলো দিয়েছেন। আমার কথা শুনবা তোমার দরকার নেই। আমি তো আমেরিকার লোকদের বলতে চাই, শোনো তোমাদের গিন্সবার্গ কি বলেছেন, কিংবা তোমাদের গালাগার, কংগ্রেসম্যান গালাগার কি বলেছেন, কিংবা তোমাদের টনি ক্লিফটন কি বলেছেন সাংবাদিক, এই বিবরণগুলো আমরা তুলে ধরতে চাইছি। এবং আমি মনে করি যে এই যে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে গিন্সবার্গের কবিতাটা আমাদের একটা বড় হাতিয়ার এখন। নীলবরণ, আপনার কাছে ফিরে আসবে একটা বিরতির পর, যে মানে কবি হিসেবে এই কবিতাটি আপনি কিভাবে দেখেন এবং আপনার ভেতরেও কোনো ধরনের অনুপ্রেরণা জাগায় কিনা এই কবিতাটি। আজকের বাংলাদেশে যাব আরেকটু বিরতির পর ফিরে এলাম, দেখছেন আজকের বাংলাদেশ। নির্মল নতুন, এই কবিতা বা এই ধরনের কবিতা আপনাকে কিভাবে অনুপ্রাণিত করে? আচ্ছা, এই কবিতাটি সম্পর্কে কিছু তথ্য আমাদের মনে হয় বলার আছে। সেটা হচ্ছে এই কবিতাটি যে বিক্রয়লব্ধ অর্থ শরণার্থী শিবিরের যে ফান্ড ছিল সেই ফান্ডে দান করা হয়েছিল, এবং সেই কবিতাটি ছাপা হয়েছিল বোম্বে থেকে একটা প্রেস থেকে, যেটা এখন মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। কবিতাটি একটা দীর্ঘ মানে পোস্টারের আকারে ছাপা হয়েছিল, সেটা বিক্রি করা হয়েছিল। সেটা ডিজাইন বাই আর.কে. যোশী ডিজাইন করেছিলেন। এটা আমি কবি বেলাল চৌধুরীর কাছ থেকে সেই কবিতাটা পেয়েছিলাম, এবং সেখানে লেখা ছিল প্রাইস হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান উইলিংলি পার্ট উইথ প্রসিডস টু গো টু দি রিহেবিলিটেশন অফ বাংলাদেশ রিফিউজিস। আমাদের রিফিউজিস যাওয়ার জন্য তিনি এটা কবিতাটা করেছিলেন। তো সেখানে এই দীর্ঘ কবিতাটি তিনি যেহেতু ভারতেই প্রকাশিত হয়েছে, আমার মনে হয় যে তার একটা কপি তিনি প্রথমে ভারতে থাকা অবস্থায় লিখেছিলেন। পরবর্তীকালে সেপ্টেম্বরের পরে গিয়ে ওখানে গিয়ে যখন বই তার বিক্সবি ক্যানিয়ন টু যশোর রোড বলে এই নামে তার একটা কাব্যগ্রন্থ আছে পরবর্তীকালে, যেটা 1971 সালের এই ডিসেম্বর এইসব দিকে বেরিয়েছে। তখন তিনি কবিতাটা রিরাইট করেছেন বা পরিমার্জনা ইত্যাদি করেছেন। সুতরাং কবিতাটি এখানে যে রচিত হয়েছিল এটা বোঝা যায়, যেহেতু এখান থেকে একটা মানে একটা বড় পোস্টার আকারে এটা বেরিয়েছিল, বিক্রি হয়েছিল, এবং পরে তার 71 সালেরই শেষ দিকে তিনি যখন বই লিখেছেন একটা, সেই বইটির নামও লিখেছেন বিক্সবি ক্যানিয়ন টু যশোর রোড। তো যশোর রোডের কবিতাটাকে তিনি তার নামকরণের মধ্যে নিয়ে আসছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা বলে তিনি নিজেও এটাকে মনে করতেন। তা আমাদের তো আর এটা গুরুত্বপূর্ণ কবিতা, আমাদের তো আবেগ জড়িত। আমি নিজে শরণার্থী শিবিরে থেকেছি বলে আমার এই অভিজ্ঞতার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। বর্ণিত গিন্সবার্গ বর্ণিত যে শরণার্থী শিবিরের যে দুঃসহ জীবন, তার অভিজ্ঞতা আমার আছে। এবং আমার মনে হয় যে আমাদের ইতিহাসের একটা উপেক্ষিত চরিত্রও কিন্তু শরণার্থী, যা সম্পর্কে আমরা কিন্তু সেভাবে এটাকে তুলে আনিনি। কিন্তু মানে গিন্সবার্গের কবিতা আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে এই শরণার্থী জীবনের যন্ত্রণাকেই, কষ্টকেই সবচেয়ে বেশি ধারণ করেছে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একটু আসবো যে এই মানে গিন্সবার্গের কবিতা বা এই সাহিত্যে যে মুক্তিযুদ্ধ এসেছে সেটা আমরা নতুন প্রজন্মকে আরেকটু কিভাবে জানাতে পারি, মানে কি কি মাধ্যম ব্যবহার করে? এখন তো মাধ্যমের অভাব নেই। এখন তরুণদের কাছে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক, আমরা পছন্দ করি বা নাই করি, ইউটিউব, এগুলি তাদের এখন ফোনে আছে। ফলে আমরা যত বেশি ছবি ছড়িয়ে দেব, যত বেশি আমাদের এই ন্যারেটিভগুলি, আখ্যানগুলি আমরা ছড়িয়ে দিব, এবং তার ভিতর থাকতে পারে একেবারে চিত্রকলা থেকে শুরু করে একটা ডকুমেন্টারি, 5 মিনিটের ডকুমেন্টারি হোক না, এই কবিতাটা নিয়ে একজন একটা 7 মিনিটের ডকুমেন্টারি করতে পারেন। আমি বলছি যারা তরুণরা যা দেখে অভ্যস্ত এখন, সেটির ভিতর দিয়ে, দৃশ্য মাধ্যমের ভিতর দিয়ে তাদের কাছে পৌঁছতে হবে। পাশাপাশি গল্প উপন্যাস তো লেখা হচ্ছে, এবং বইমেলাতে আমার যেটা সবচেয়ে ভালো লাগে শুনতে, যে মুক্তিযুদ্ধের বই অনেক বিক্রি হয় এখনও। অর্থাৎ অনেক পরিবার মুক্তিযুদ্ধের বই পড়ছেন, সংগ্রহে রাখছেন। আমি তাদেরও বলবো যারা এই যদি এই অনুষ্ঠানটা দেখে থাকেন,
যে তাদের সন্তানদের এটা জানাবার দায়িত্বটা তাদের। বাংলাদেশ স্বাধীন না হলে আমাদের অস্তিত্ব থাকতো না। হয়তো ফলে আমরা 71 এখন সালের এইরকম পরিস্থিতিতে থাকতাম। না, আমরা এই পরিস্থিতিতে থাকতাম, যেই যেটা বলা বর্ণনাগুলি হয়েছে। দেওয়া হচ্ছে সেগুলি আমাদের অবশ্যই। বর্ণনা হতো। ফলে 71 সালকে আমরা বারে বারে সালাম জানাতে হবে, তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আমাদের স্বাধীনতার প্রতি আমাদের দায়বদ্ধতা শুধু আমাদের আনুষ্ঠানিকতা নয়, সমস্ত প্রতিদিনের বিষয়। সেজন্য এই সন্তানদেরকে এগুলিকে শিক্ষিত করে তোলা, 71-এর গল্পটা বারে বারে বলা, যতভাবে বলা যায় বলতে হবে, এবং মহিমার কথাগুলি প্রচার করতে হবে। এবং এই ধরনের যদি হঠাৎ করে আমরা কোনো হয়তো একটা পরিবার একটি সন্তান পড়েনি জীবনে, তাকে এটি পড়ানো উচিত। সাজ্জাদ শরীফের একটা অনুবাদ আছে, ফারাবির অনুবাদ আছে, আচ্ছা এটা যদি পড়তে নাও পারুক, অনুবাদগুলি পড়ানো হোক। তাহলে হবে কি, তাদের ভিতর একটা চেতনা জাগ্রত হবে যে এই মুক্তিযুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য অনেক জীবন বিলীন হয়েছে। মিলিয়ন্স কথাটা বারে বারে বলেছেন তিনি, মিলিয়ন্স বারে বারে বলেছেন, এবং শেষ করেছেন কবিতাটা আবার সে মিলিয়ন কথাটা দিয়ে, যে এত লক্ষ লক্ষ, মিলিয়ন মানে 10 লক্ষ, মিলিয়ন্স মানে কোটি, এত মানুষের দুর্দশাকে সম্বল করে একটা ইতিহাসের যাত্রাপথে আমরা এগিয়েছিলাম। শেষে একটা পতাকা পেয়েছিলাম। এই পতাকাটা যে কত দামি, এটি যেন আমাদের তরুণ প্রজন্ম বুঝতে পারে, সেজন্য এই কবিতাটি বারে বারে পড়তে হবে। শাহরিয়ার কবির, আপনার কাছে অল্প সময়ের জন্য আসব। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই যে ইতিহাসের তথ্য বিকৃতি করা, খানে সবিরের নাম থেকে যাওয়া, এই জিনিসগুলি সবসময় থেকেছে, কিন্তু সেখান থেকে একটা পরিবর্তনও অবশ্যই এসেছে। এই পরিবর্তনটার ধারাবাহিকতাটা কোন জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে আমাদের এখনকার প্রজন্ম কিভাবে কাজ করতে পারে? না, ওই যে আমি যেটা বললাম, যে আমরা যখন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইছি এবং গণহত্যাকারীদের বিচার দাবি করছে, এটা শুধু বাংলাদেশ না, মেক্সিকো থেকে শুরু করে ভিয়েতনাম পর্যন্ত গত শতাব্দীতে প্রায় শতাধিক গণহত্যার ঘটনা ঘটেছে, শতকরা 90% বিচার হয়নি। এবং তার প্রধান কারণটা হচ্ছে এই শতকরা 90% গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে মার্কিন প্রশাসন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি ছিল, অস্ত্র ব্যবসায়ীরা ছিল, যেটা গিন্সবার্গ পরিষ্কারভাবে তার ওখানে অভিযুক্ত করেছেন, আঙুলটা তুলেছেন সেই দিকে। তো গণহত্যাকারীদের বিচার করতে গেলেও কিন্তু এই ন্যারেটিভসগুলো, এই বিবরণগুলো দরকার, যে তারা কি করে, কি করেছিল 71 সালে, কিংবা অন্যত্র কি করেছিল, কঙ্গোতে কি করেছিল, আর্মেনিয়াতে কি করেছে, ভিয়েতনামে কি করেছে। ভিয়েতনামের কথা এই কবিতাতেও আছে। তারপর তো সেই জন্য আমরা বলছি যে এই যে আমাদের যে যুদ্ধাপরাধী গণহত্যাকারীদের যে বিচারের আন্দোলন বাংলাদেশ থেকে আমরা অন্য জায়গায় ছড়িয়ে দিতে যাচ্ছি, সেখানেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং সবচেয়ে জরুরি হচ্ছে আজকের প্রজন্মের জন্য, যেটা মঞ্জুরুল ইসলাম যেটা বললেন, যে ওই জায়গায় নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেতর দিয়ে আমাদের সচেতনতার ওই জায়গাগুলো ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এটাকে যুক্ত করতে হবে ওই ধারাবাহিক যে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অপরাধীদের যে শাস্তি। এটা না হলে এই ধরনের গণহত্যা, এই ধরনের মানবতার এই ধরনের লাঞ্ছনা, এটা বারবার ঘটবে পৃথিবীতে। শাহরিয়ার কবির, নির্মলেন্দু গুণ এবং সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ। দেখা হবে আগামী রোববার একই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ।